আপনাদের আমরা কথা দিয়েছিলাম যে যখন আসবো তখন সোজা বলবো, সপাটে বলবো। মফস্বল গ্রাম শহর উঠবে প্রশ্ন, তুলবো ঝড়, সীমান্ত বা দেশ বিদেশ বাদ যাবে না, করব পেশ রাজনীতির সব খবর। কাকে ভয়, কিসের ডর, যাকে যেমন তাকে তেমন। হ্যাঁ, এই কথাই দিয়েছিলাম আপনাদের। আর তাই আমি অঙ্কুর ভট্টাচার্য শুরু করছি কলকাতা টিভির নতুন অনুষ্ঠান পলিটিক্স। আজকে যে বিষয় আমরা প্রথমে আপনাদের দিকে যে বিষয়টা আপনাদের সামনে আনবো তা হলো যে রাজকোষ থেকে রাজা নিজেই টাকা সরাচ্ছে। সহজ কথা তো এই যে এর জন্য দায়ী অর্থনীতি সংক্রান্ত ভুলভাল সিদ্ধান্ত। কিন্তু তাতে রাজার কি? ঝামেলায় তো পড়বে আমার আপনার মতো সাধারণ মানুষই, তাই না? আমরা যারা কিনতে চাই, অনেক দিন ধরে চাওয়া একটা শখের গাড়ি বা ছোট একটা ফ্ল্যাট, ছেলে মেয়েকে পড়াতে চাই ভালো কোনো স্কুলে, তাদের ট্যাক্সের টাকা তো বাড়তেই থাকবে। ট্যাক্সের টাকা তো বাড়তেই থাকবে, তার কারণ এবার ঘরোয়া বাজার থেকে ঋণ নেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। আরে মশাই, মধ্যবিত্ত তো যেভাবে হোক টিকে থাকবে, কিন্তু প্রান্তিক মানুষ, বন পাহাড়ে পাতা কুড়োয় যারা, পাথর খাদানে কাজ করে যারা, কি হবে তাদের? ভুলে যান তাদের। আসল কথা হলো কেন্দ্রের বাজেটে রাজস্ব ঘাটতি। সাধারণ মানুষ মরলে মরুক, নেতাদের কি এসে যায়? তারা তো হাত বাড়াবে যখন খুশি, যেখানে খুশি। দরকার পড়লেই তছনছ করবে ঘরোয়া বাজার। কেন্দ্রের বাজেটে রাজস্ব ঘাটতি, ঘরোয়া ঋণ নেবে কেন্দ্র, 15 লক্ষ কোটি ধার নিচ্ছে সরকার। বাজেটের রাজস্ব ঘাটতি মেটাতে এবার ঘরোয়া বাজার থেকে ঋণ নেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। 2025-26 আর্থিক বছরের প্রথম 6 মাসে 8 লক্ষ কোটি টাকা ঋণ নেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। দেশের আর্থিক স্বাস্থ্যের জন্য একে মোটেই ভালো বলছেন না বিশ্লেষক থেকে বিরোধীরা। কেন্দ্রের এই সিদ্ধান্তেই স্পষ্ট যে রাজস্বের হাল শোচনীয়। ঘরোয়া বাজার থেকে কিভাবে এই ঋণের অর্থ সংগ্রহ করা হবে তার রূপরেখা প্রকাশ করেছে মোদী সরকার। ধার নেওয়া টাকার বড় অংশ আসবে সোভারেন গ্রিন বন্ডের মাধ্যমে। সোভারেন গ্রিন বন্ড 26টি সাপ্তাহিক নিলামের মাধ্যমে পরিচালিত হবে। বন্ডের নিরাপত্তার গ্যারান্টি থাকছে সরকারের হাতে। পুনর্ব্যবহারযোগ্য শক্তি বা পরিবেশ বান্ধব প্রকল্পের নামে 10,000 কোটি টাকার ঋণ। বন্ডগুলিতে কেন্দ্রের সুদের হার 3 বছরে 5.3%, 5 বছরে 11.3%, 7 বছরে 8.2%, 10 বছরে 26.2%, 15 বছরে 14%, 30 বছরে 10.5%, 40 বছরে 14%, 50 বছরে 10.5%। সরকারি হিসেবের অস্থায়ী অসঙ্গতি দূর করতে এগিয়ে এসেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 2025-26 আর্থিক বছরের প্রথমার্ধের জন্য ওয়েস অ্যান্ড মিডস অ্যাডভান্সেসের সীমা 1.5 লক্ষ কোটি টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের দেওয়া পরিসংখ্যানে 2025-26 আর্থিক বছরে রাজস্ব ঘাটতির অঙ্ক 15,68,936 কোটি ধরা হয়েছে। 2003 সালে আর্থিক দায়িত্ব ও বাজেট ব্যবস্থাপনা আইনের তোয়াক্কা না করেই অর্থমন্ত্রক ধার করতে চলেছে বলে সুর চড়িয়েছে বিরোধীরা। আর্থিক বিশেষজ্ঞদের দাবি, কেন্দ্রের এই ধারে আমজনতার ক্ষেত্রে ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এক কথায় বাড়তে পারে গাড়ি, বাড়ি বা শিক্ষা ঋণের মাসিক কিস্তির অঙ্ক। কলকাতা টিভি। শুধু ঋণ নিয়েই নয়, প্রান্তিক মানুষকে প্যাঁচে ফেলতে ফন্দি ফিকিরের শেষ নেই। সেই দিন মনে আছে আপনাদের, যখন শীতের হিম ঝরা আকাশের নিচে রাতের পর রাত কাটাচ্ছিলেন কৃষকরা? কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরোধিতা করে যখন রাস্তায় নেমেছিলেন তারা? বিক্ষোভ, সংঘর্ষ, মৃত্যু, এই এত কিছুর পর পিছু হটতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার। জয়ী হয়েছিল কৃষক আন্দোলন। কিন্তু কেন্দ্রীয় সরকারের সেই পিছু হটা কি একটা ছল মাত্র? তা যদি না হয়, আবার সেই পুরনো কৃষি বিলকে নতুন চেহারায় কেন ফিরিয়ে আনতে চলেছে সরকার? দেশের কোণে কোণে কেন আগুন লাগাতে চাইছে নিজের হাতে?
টানা 18 মাস 3 কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের রুদ্র রূপ দেখেছিল দেশ। কৃষকদের উৎপাদিত কৃষি পণ্যে ব্যবসা ও বাণিজ্য সংক্রান্ত আইন 2020, অত্যাবশ্যক পণ্য আইন 2020, কৃষি পণ্যের মূল্য নির্ধারণ এবং কৃষি পরিষেবা সংক্রান্ত কৃষক চুক্তি আইন 2020। এই 3 কৃষি আইন প্রণয়নের পরই মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেন কৃষকেরা। কৃষকদের যুক্তি ছিল, দেশের কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেবে এই আইন। বিক্ষোভ, সংঘর্ষ, মৃত্যু মিছিলের পর কৃষক আন্দোলনের জয় হয়। 19 নভেম্বর 2021 সালে আন্দোলনের চাপে পড়ে নতি স্বীকার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3টি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করা হয়। চলতি বছরের জানুয়ারিতে নতুন কৃষি আইনের খসড়া প্রকাশ করেছে কেন্দ্র। নতুন আইনের নাম ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক অন এগ্রিকালচারাল মার্কেটিং। ফের নয়া বিল নিয়ে তীব্র বিরোধিতা কৃষক সংগঠনগুলির। তাদের দাবি, এই বিল আগের আইনগুলির থেকেও খারাপ। আইন পাশ হলে কৃষি বাণিজ্য বেসরকারি কর্পোরেটদের হাতে চলে যাবে। সস্তায় কৃষি পণ্য কিনে মজুত করে পরে অনেক বেশি দরে বিক্রি হবে। খাদ্যশস্য সহ কৃষিজ পণ্যের রফতানিতে সব নিয়ন্ত্রণ হারাবে সরকার। কৃষক মান্ডিগুলো উঠে যাবে। কর্পোরেটদের দয়ায় বাঁচতে হবে কৃষকদের। নতুন খসড়া বিল আইনে পরিণত হলে তা রাজ্যগুলির অধিকার কেড়ে নেবে। একটা আন্দোলনে শেষ হয়নি কৃষকদের অগ্নিপরীক্ষা। ফের কৃষক বিরোধী আইনের তোড়জোড়, ফের আন্দোলনের দিকে ঠেলে দেওয়া। কৃষকদের দাবি উড়িয়ে আবার খসড়া সংসদে পাশ করাতে চাইছে কেন্দ্র। যদি এই বিল পাশ হয়, তাহলে ফের দেশ জুড়ে বিক্ষোভে নামতে পারেন কৃষকরা। কলকাতা টিভি। কৃষকদের সেই আন্দোলনে একটা বড় ভূমিকা নিয়েছিল সিপিএম এর কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষাণ সভা। কিন্তু এবার যদি কৃষক আন্দোলন হয়, সিপিএম কে ঠিক কতটা পাশে পাওয়া যাবে, এই প্রশ্ন উঠছে। কেননা এই মুহূর্তে সিপিএম কাঁপছে। না, বিরোধী শক্তির ভয় নয়, সিপিএম এ কাঁপুনি ধরেছে বয়সের চাপে। বয়সের কারণেই পলিট ব্যুরো থেকে অবসরের কথা ভাবা হচ্ছে অনেক সদস্যের। এছাড়াও সমস্যা আছে সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়ে। সাধারণ সম্পাদক হিসেবে বৃন্দা কারাট বা মোহাম্মদ সেলিমের পাশাপাশি উঠে আসছে অশোক ধাওয়ালের নামও। কিন্তু ধাওয়ালের বয়সও 73 পার হতে চললো, যেটা একটা বড় ইস্যু হয়ে উঠবে মাদুরাই কংগ্রেসে। কি করবে এখন সিপিএম? হায় রে, সময়ের মার দুনিয়ার বার। ত্রিমুখী চ্যালেঞ্জ সামনে রেখে মাদুরাইতে শুরু সিপিএম এর পার্টি কংগ্রেস। বয়সের প্যাঁচে কমেছে পলিট ব্যুরো সদস্য সংখ্যা। বয়সসীমার কারণে আরো অনেকের অবসরের কথা। এই আবহে কেন্দ্রীয় কমিটির সদস্যদের বয়সের ঊর্ধ্বসীমা পরিবর্তন অথবা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে বৈঠকে সিপিএম এর পার্টি কংগ্রেস। দলের পুনরুজ্জীবনের দিশা খুঁজতে তৎপর সিপিএম নেতৃত্ব। সেই উদ্দেশ্যে তামিলনাড়ুর মাদুরাইতে বসেছে সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস। মূল লক্ষ্য দলের ফুল টাইম সাধারণ সম্পাদক বেছে নেওয়া। পাশাপাশি পলিট ব্যুরো সদস্য অবসর নিলে তাঁদের বিকল্প মুখ কে হবে সেই নিয়েও জোর জল্পনা। জানা গিয়েছে, সীতারাম ইয়েচুরি ও কোডিয়ারি বালকৃষ্ণনের মৃত্যুর পরে পলিট ব্যুরোর সদস্য সংখ্যা 17 থেকে কমে হয়েছে 15। এদের মধ্যে 75 বছরের বয়স সীমার কারণে 7 জন সদস্যের অবসর নেওয়ার কথা। তালিকায় রয়েছেন বৃন্দা কারাট এবং সুভাষিনী আলী। অবসর নেওয়ার কথা পিনারাই বিজয়ন, প্রকাশ কারাট, সূর্যকান্ত মিশ্র, জি রামকৃষ্ণন এবং মানিক সরকারেরও। একই সঙ্গে এতজন পলিট ব্যুরো সদস্য অবসর নিলে অস্তিত্ব সংকটে পড়তে পারে দল। এই পরিস্থিতি এড়াতে সিপিএম এর অন্দরে আলোচনা চলছে। এই আবহে মাদুরাই পার্টি কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির সদস্যদের বয়সের ঊর্ধ্বসীমা পরিবর্তন অথবা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে আলোচনা। সূত্রের খবর, 80-র দোরগোড়ায় দাঁড়ানো কেরালার মুখ্যমন্ত্রী বিজয়নকে পলিট ব্যুরোতে ধরে রাখতে প্রাথমিকভাবে একমত পলিট ব্যুরোর প্রায় সব সদস্য। অন্যদিকে সিপিএম এর সাধারণ সম্পাদকের নাম বাছাই নিয়েও চলছে আলোচনা। সাধারণ সম্পাদকের দৌড়ে এগিয়ে বৃন্দা কারাট, মোহাম্মদ সেলিম, এম এ বেবি এবং অশোক ধাওয়াল। তবে সূত্রের দাবি, বৃন্দা বা বেবি কাউকে খুব একটা পছন্দ করেন না বিজয়ন। বেবির সঙ্গে বারবার সংঘাত স্পষ্ট হয়েছে বিজয়নের। সেক্ষেত্রে বিজয়ন মহারাষ্ট্রের কৃষক নেতা অশোক ধাওয়ালকে দলের সাধারণ সম্পাদক করার পক্ষপাতী হবেন বলে দাবি বিশেষজ্ঞ মহলের। যদিও ধাওয়ালে গত পার্টি কংগ্রেসে প্রথমবার পলিট ব্যুরো সদস্য হয়েছেন এবং তার বয়সও 73 পার হতে চলেছে, সেক্ষেত্রে আবারও বাধা হয়ে দাঁড়াতে পারে সেই বয়সী। কলকাতা টিভি। 1957 সালের সাধারণ নির্বাচনে একটা স্লোগান ছিল, রোটি কে লিয়ে লাল ঝান্ডা, রাজ কে লিয়ে কংগ্রেস।
লাল ঝান্ডার কি অবস্থা আপনারা তো দেখলেন আগের প্রতিবেদনে। আর কংগ্রেস সে এখন ক্ষয়িষ্ণু হতে হতে প্রায় সাইনবোর্ডে পরিণত। আর এরই মধ্যে চলছে চুরি। ভিড়ে ঠাসা রাস্তা, বাজার বা ঘুমিয়ে থাকা নিঝুম পাড়া, যখনই শোনা যায় চোর চোর চোর, এক মুহূর্তে সজাগ হয়ে ওঠে সবাই। কিন্তু এমন চুরিও আছে যাকে ম্যাজিক বলা যেতে পারে। কিরকম? ধরুন আপনার আলমারির তালা মারা, চাবি আপনারই পকেটে, তারপরেও একদিন দেখলেন কখন যেন ফাঁকা হয়ে গেছে আলমারি। ম্যাজিক ছাড়া আর কি? আপনাদের নিশ্চয়ই মনে আছে রবীন্দ্রনাথের পরিশোধ কবিতার সেই লাইন, রাজকোষ হতে চুরি ধরে আন চোর, নহিলে নগরপাল রক্ষা নাহি তোর। কিন্তু রাজা যদি নিজেই রাজকোষ থেকে চুরি করে কি হয় তবে? তখন খাবি খায় আমার আপনার মতো সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে বিপুল বরাদ্দের ঘোষণা করেছিলেন, কিন্তু খরচের বেলায় লবডঙ্কা। টাকা ঢুকছে কেন্দ্রীয় সরকারের পকেটেই, আর রাজ্যের হাতে পেন্সিল। দেখুন, বঞ্চিত রাজ্য, কেন্দ্রের মুনাফা। বাজেটে ঘোষণা এবং বিপুল বরাদ্দ দেখিয়ে প্রথমে কৃতিত্ব আদায়, তারপর সন্তর্পণে সেই বরাদ্দই কমিয়ে দেওয়া। ঘোষণা এবং বাস্তবায়নের মধ্যে নিয়ম করে ফারাক রেখে চলেছে মোদী সরকার। রাজ্যগুলির প্রাপ্য আটকে এক বছরে কেন্দ্রের মুনাফা প্রায় 2 লক্ষ কোটি। পরিকাঠামোয় বঞ্চনা, সংসদে নির্মলাকে তোপ পি চিদম্বরমের। পরিকাঠামো উন্নয়ন খাতে প্রায় 2 লক্ষ কোটি টাকা বাঁচিয়েছে মোদী সরকার। পরিকাঠামো উন্নয়নে 92,000 কোটির বেশি মুনাফা। রাজ্যগুলির আর্থিক সহায়তা কমিয়ে প্রায় 91,000 কোটি টাকা রয়েছে রাজকোষে। রাজকোষের অর্থ বাঁচিয়ে ঘাটতি কমানোর কৌশল। বিগত কয়েক বছর ধরেই দেখা গিয়েছে এই ট্রেন্ড। মঙ্গলবার রাজ্যসভায় ঠিক এই প্রসঙ্গ টেনে নির্মলা সীতারামনকে তোপ দাগেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, 2024-25 অর্থবর্ষের বাজেটে পরিকাঠামো খাতে বরাদ্দ ছিল 11,11,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমে হয়েছে 10,18,429 কোটি টাকা। পরিকাঠামো নির্মাণে রাজ্য সরকারগুলিকে বরাদ্দ ছিল 3,90,778 কোটি টাকা। সংশোধিত বরাদ্দে তা কমে হয়েছে 2,99,891 কোটি টাকা। That capital expenditure has a multiplier effect. রাজ্যসভায় পরিসংখ্যান দিয়ে সরকারের বাজেট এস্টিমেট এবং রিভাইজড এস্টিমেটের অঙ্ক তুলে ধরে মোদী সরকারকে চরম অস্বস্তিতে ফেলেন চিদম্বরম। যদিও পাল্টা যুক্তি দিয়ে নির্মলা দাবি করেন, সংশোধিত বরাদ্দে যা কমানো হয়েছে পরবর্তীতে তা ধাপে ধাপে বাড়িয়েছে কেন্দ্র। সংসদের অন্দরে পরিসংখ্যানের বাকযুদ্ধের পর চিদম্বরম নিজের সোশ্যাল মিডিয়াতেও বিস্তারিত ওই তথ্য প্রকাশ করেন। কলকাতা টিভি। পলিটিক্সে রয়েছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন পলিটিক্স, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবরে। এরকম গল্প কিন্তু আমরা আকছার শুনি। কোনো একটি ছেলে বান্ধবীর সঙ্গে তার টানা সম্পর্ক ছিল, বা হয়তো তারা লিভ ইন করেছে 2-1 বছর, তারপর কোনো কারণে বিচ্ছেদ। কিন্তু এসবের পর এমনটা হামেশাই শোনা যায় যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। বোঝাই যাচ্ছে সমাজে এই অভিযোগ ও এই সমস্যা এমন জায়গায় পৌঁছেছে যে আসরে নামতে হলো খোদ সুপ্রিম কোর্টকে। আর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কিন্তু এক্ষেত্রে চমকে দেওয়ার মতো। দেখুন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণে আলোড়ন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ গ্রহণযোগ্য নয় বলে মত বিচারপতিদের। এই রায়ে একদিকে আইনের সুস্পষ্ট ব্যাখ্যা উঠে এসেছে, অন্যদিকে সামাজিক ও নৈতিক মূল্যবোধের পরিবর্তনকেও তুলে ধরা হয়েছে। রোমান্টিক সম্পর্কের ভাঙন মানেই ধর্ষণের মামলা হতে পারে না। সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশ ও বিচারপতি রাজেশ বিন্দল স্পষ্টতই জানিয়েছেন, এই ধরনের মামলাগুলোর মূল কারণ রক্ষণশীল মানসিকতা। তাঁদের মতে, এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি সম্পর্কে সম্মতি দিয়েছেন, কিন্তু সম্পর্ক ভেঙে গেলে সেটিকে অপরাধ হিসেবে দেখা উচিত নয়। আদালতের মন্তব্য, তুমি অতি সরল মানুষ হলে আমাদের কাছে আসতে না, তুমি প্রাপ্তবয়স্ক, তোমাকে বিয়ের প্রতিশ্রুতি ইত্যাদি দিয়ে প্রতারণার অভিযোগ গ্রহণযোগ্য নয়। সম্মান বজায় রেখেও বলতে হচ্ছে যে বর্তমান সময় নৈতিকতা, সদ্গুণের সংজ্ঞা বিশেষত তরুণ প্রজন্মের কাছে ব্যাপকভাবে বদলে গিয়েছে। তোমার অভিযোগ মেনে নিতে হলে কলেজ বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছেলেমেয়ের সম্পর্কই শাস্তিযোগ্য হতে পারে।
ধরা যাক তারা একে অপরকে পছন্দ করে, কিন্তু ছেলেটি যখন বলে আগামী সপ্তাহে তোমাকে বিয়ে করব, মেয়েটি আপত্তি জানায়, কিন্তু পরে সে নিমরাজি হলেও ছেলেটি পিছিয়ে যায়, ফলে সেখানেও অপরাধ হয়েছে বলে ধরতে হবে। আসলে এই সব ঘটনার পিছনে রক্ষণশীল মানসিকতা কাজ করে, যে কারণে ছেলেদের দোষ দেওয়া হয়। আমাদের এই ব্যবস্থাটির মধ্যেই ফাঁক আছে। এক এক সময় নিকট আত্মীয়দের বিরুদ্ধে মেয়েরা একগুচ্ছ মামলা ঠুকে দেয়। মামলার সওয়ালে মহিলা আইনজীবী বলেন, সম্পর্কে যাওয়ার আগে মেয়েটির ধারণা ছিল সে যদি হবু স্বামীকে খুশি করতে না পারে তবে হয়তো বিয়েই হবে না। অন্যদিকে ছেলেটির কাছে সেই সম্পর্ক ততটা গুরুত্বপূর্ণ ছিল না। একজন পুরুষের কাছে এটি হয়তো একটি সম্পর্ক, কিন্তু একজন নারীর কাছে এটি অনেক কিছু। এই ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ মানসিকভাবে আঘাত দেয়। তবে বিচারপতিরা পাল্টা যুক্তি দেন, এই পরিস্থিতিতে যদি বিয়ের পরেও এমন কিছু ঘটত তবে বৈবাহিক ধর্ষণের মামলা আনা যেতে পারত, কিন্তু বিয়ে হয়নি, তাই এই অভিযোগ গ্রহণযোগ্য নয়। আদালত আরও জানিয়েছে, হিন্দু বিবাহ আইনের নতুন ব্যাখ্যা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন মামলাগুলোকে সুস্পষ্টভাবে দেখা যায়। এই পর্যবেক্ষণ একদিকে যেমন আইনের ব্যাখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ, অন্যদিকে সমাজের প্রচলিত ধ্যান ধারণার পরিবর্তনের বিষয়েও ইঙ্গিত দেয়। বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও সুপ্রিম কোর্টের এই রায় ভবিষ্যতের সম্পর্ক ও আইনের পথে দৃষ্টান্ত স্থাপন করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কলকাতা টিভি। আদালতের পর্যবেক্ষণ বা রায় কখনো যেমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে সমাজের ক্ষেত্রে, কখনো প্রশাসনিক বা রাজনৈতিক ক্ষেত্রেও। গুপি গাইন বাঘাবাইন ছবির সেই গান আপনাদের নিশ্চয়ই মনে আছে, ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই থেমে থাক। মন্ত্রী মশাইকে থামতে বলা হচ্ছিল কারণ তার ক্যারদানি শয়তানি সবই চিচিং ফাঁক। শুধু সিনেমার পর্দাতেই নয়, বাস্তবেও কিন্তু এমন ঘটনা ঘটে থাকে। 2020 দিল্লিতে সাম্প্রদায়িক হিংসা নিয়ে চমকে ওঠার মতো নির্দেশ দিল আদালত। 5 বছর পর অবশেষে গত মঙ্গলবার দিল্লির বর্তমান বিজেপি সরকারের আইন ও বিচারমন্ত্রী কপিল মিশ্রার বিরুদ্ধে এফআইআর করে তদন্তের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বিচার হবে খোদ বিচারমন্ত্রীর। ইন্টারেস্টিং। এখন প্রশ্ন, তদন্ত চলাকালীন কপিল মিশ্রা মন্ত্রীর পদে থাকবেন কি? রাজনৈতিক মহল সেদিকেই তাকিয়ে। সিএএ এর বিরুদ্ধে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান আন্দোলন চলাকালীন সাম্প্রদায়িক হিংসায় মৃত্যু হয়েছিল 53 জনের। নিহতের 90% বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। বিজেপি নেতা এবং বিধায়ক কপিল মিশ্রের বিরুদ্ধে অভিযোগ, 2020 23 ফেব্রুয়ারি তিনি তাঁর অনুগামীদের নিয়ে সংখ্যালঘু এবং দলিত ব্যবসায়ীদের কাঠ বা ঠেলা গাড়ি ভাঙচুর করেন, সেখানে উস্কানিমূলক ভাষণ দেন এবং তারপরই দাঙ্গা ছড়ায়। পুলিশ অবশ্য প্রথম থেকেই কপিল মিশ্রের দাঙ্গায় কোনো ভূমিকা ছিল না বলে আদালতে বারবার বলেছে, কিন্তু আদালত পুলিশের যুক্তিতে অনেক অসঙ্গতি পাওয়ায় তদন্তের নির্দেশ দিয়েছে। কপিল মিশ্রের বিরুদ্ধে বর্তমান মামলাটি দায়ের হয়েছে গত বছর ডিসেম্বরে। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাশিয়ার আদালতে কপিল মিশ্রের বিরুদ্ধে এই মামলাটি করেছেন যমুনা বিহারের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস। তার অভিযোগের তালিকায় কপিল মিশ্র ছাড়াও তার আরও 5 জন অনুগামী রয়েছেন। মোহাম্মদ ইলিয়াসের অভিযোগ, কপিল মিশ্র এবং তার অনুগামীরা 2020 23 ফেব্রুয়ারি দিল্লির করদমপুরি রোড বন্ধ করে দিয়ে বেশ কয়েকজন মুসলিম এবং দলিত ব্যবসায়ীর কাঠ বা ঠেলা গাড়ি ভাঙচুর করেন। সেখানে তখন দিল্লি পুলিশের ডিসিপি বেদপ্রকাশ সুরিয়া এবং তার পুলিশ বাহিনী ছিল, কিন্তু তারা নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ ইলিয়াসের। ইলিয়াস আদালতে অভিযোগ করেন, উল্টে পুলিশ তাদের হুমকি দিয়ে বলেছিল সিএএ এর বিরুদ্ধে অবস্থান তুলে না নিলে পরিণতি ভয়ঙ্কর হবে। প্রসঙ্গত দাঙ্গার ঠিক পরেই তৎকালীন কেজরিওয়াল সরকারের নির্দেশে দিল্লি মাইনরিটি কমিশনও একটি তদন্ত চালিয়েছিল। সেই রিপোর্ট দিল্লি বিধানসভায় পেশ হয়েছিল। সেই রিপোর্টেও দাঙ্গার ঘটনার দিন অর্থাৎ 23 ফেব্রুয়ারি কপিল মিশ্রের উস্কানিমূলক বক্তব্যের কথা আছে। রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক অবশ্য এটাও বলেছেন, যদি দেখা যায় মোহাম্মদ ইলিয়াসের অভিযোগ ভুল, তাহলে দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনার কারণে মামলা করতে পারবে। কিন্তু মামলা চলাকালীন কপিল মিশ্র মন্ত্রী পদে থাকেন কিনা সেটাই এখন দেখার। কলকাতা টিভি। দিল্লির বিজেপির আইনমন্ত্রী যেমন সমস্যায় পড়েছেন এই রায়ের ফলে, শুধু তাই নয়, আমাদের রাজ্যের বিজেপিও কিন্তু আরেক সমস্যায় জর্জরিত। কি সমস্যা? ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন।
রাজ্য বিজেপি সত্যি বিস্ময়কর। ধোঁকার টাটি না মজার ঘাটি এ বুঝতেই দিন ফুরিয়ে যাবে। একদিকে রয়েছেন দিলুদা ওরফে দিলীপ ঘোষ, অন্যদিকে নিজেকে স্রেফ হিন্দুদের বিধায়ক বলে দাবি করা শুভেন্দু অধিকারী। কিন্তু কথা এই, এত হল্লা গোল্লা তোলার পরেও রাজ্য বিজেপির ঘাট কিন্তু ফাঁকা হচ্ছে দিনের পর দিন। দেখুন, রাজ্য রাজনীতিতে বিজেপির টানাপোড়েন চলছেই। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এটা বিজেপির জন্য বড় ধাক্কা, কারণ তাপসী শুভেন্দু অধিকারীর জেলার বিধায়ক এবং পরিষদীয় দলের সদস্য ছিলেন। তৃণমূল এই দল বদলকে শুভেন্দুর গড়ে ভাঙন বলে প্রচার করছে। তবে এই অস্বস্তি শুধু দক্ষিণবঙ্গেই সীমাবদ্ধ নয়, উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ এবং মতুয়া অঞ্চলেও বিজেপির ভিত নড়বড়ে হয়ে উঠছে। এবার আবারও উত্তরবঙ্গ কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও দল ছাড়ার কথা স্পষ্ট না বললেও বিজেপির সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন বলে তিনি নিজেই জানিয়েছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের প্রশংসা করেছেন। তবে পাশাপাশি তিনি দলের কিছু নেতার বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার অভিযোগও তুলেছেন। তিনি লিখেছেন, কয়েকজন নেতা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছেন। তাঁর দাবি, আলিপুরদুয়ার জেলায় দলের ফল খারাপ হলে তার দায় ওই নেতাদেরই নিতে হবে। মনোজ তাঁর পোস্টে উল্লেখ করেছেন, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রাণ লাগিয়ে দিচ্ছেন, কিন্তু কিছু নেতা চাটুকারিতাকে প্রাধান্য দিচ্ছেন এবং সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করছেন। এই অভিযোগের পরে তিনি জানান, তিনি আর দলের কোনো সাংগঠনিক পদে থাকতে চান না, তবে সাধারণ কর্মী হিসেবে দলের সঙ্গে থাকবেন। সেখানেই প্রশ্ন উঠছে, ঠাড়ে ছোড়ে মনোজ যার নাম নিলেন না, দলীয় ব্যর্থতার এই দায় কি তার উপরই বর্তায়? এই প্রসঙ্গে আরও বলে রাখা ভালো, বিজেপি 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে চাইছে। ইতিমধ্যেই 25টি সাংগঠনিক জেলার সভাপতি পরিবর্তন করা হয়েছে এবং আরও 8টি জেলার সভাপতি ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্বে সংঘ ঘনিষ্ঠ এবং অভিজ্ঞ নেতাদের গুরুত্ব দেওয়া হয়েছে। তবে রাজ্য সভাপতির নাম কি, সে নিয়ে কোনো আলোচনাই এখনো প্রকাশ্যে আসেনি। ফেব্রুয়ারিতে দিন দশেক রাজ্যে সাংগঠনিক একরাশ বৈঠক করে গিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাও বিজেপির অন্দরে রাজ্য সভাপতির নাম নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এরই মধ্যে শহরের বিভিন্ন জায়গায় রামনবমীর ফ্লেক্স লাগানো হয়েছে। ফ্লেক্সে নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কোনো বিজেপি নেতা নেই। তবে কি রাজ্য বিজেপিতে সুকান্ত ফ্যাক্টরের নোটে গাছটি মুড়লো? এদিকে দিলীপ ঘোষের কামব্যাকও হয়েছে পুরনো মেজাজে। দা কাটারি কিনছেন, পুরনো ভঙ্গিতে তেড়ে যাচ্ছেন, কটূক্তি করছেন। আর এবার অর্জুন সিং এর গ্রেফতারি পরোয়ানা নিয়ে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষের মুখে উঠে এলো দলবদলু প্রসঙ্গ। উনি তো একটু এদিক ওদিক করেন, তার জন্য সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষে। অর্জুন সিং এরও স্ট্যান্ড ঠিক করা দরকার। সব মিলিয়ে রাজ্য বিজেপির অন্দরে এখন হযবরল পরিস্থিতি। তার পরিত্রাণ নিয়ে আসবে কোন রাজ্য সভাপতি, নজর থাকবে তার দিকেই। কলকাতা টিভি। শুধু দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী নয়, শ্রমিক ভট্টাচার্যের নাম সভাপতি হিসেবে বিবেচিত হোক, এই দাবি নিয়েও পোস্টার পড়েছে এই বর্ধমানের কালনায়। আর এই যখন পরিস্থিতি, যখন বারবার বিরোধীরা বা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করে না, সে কথা মাথায় রেখেই সম্ভবত আদালতের শর্ত মেনে বুধবার দিন, অর্থাৎ আজকে 6 নম্বর মুরলীধর সেন লেন থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করলো গেরুয়া শিবির। ভুতুড়ে ভোটার এবং বিশেষ সম্প্রদায়ের ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিজেপির মিছিল। পরিবর্তিত রুটে বিজেপিকে মিছিলের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মিছিলে বিরোধী দল অধিকারী। রাজ্য রাজনীতিতে যখন বিজেপিতে টালমাটাল অবস্থা, তখন শুভেন্দুর অতি সক্রিয়তা কি কোনো নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? ভুতুড়ে ভোটার ও বিশেষ সম্প্রদায়ের ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিজেপির মিছিল। পরিবর্তিত রুটে বুধবার বিজেপিকে মিছিলের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছিলেন বিকেল 4টে থেকে 6টা অবধি মিছিল করা যাবে। 6 নম্বর মুরলীধর সেন লেন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেলে মিছিল শেষ করতে হবে। 1000-এর বেশি কর্মী সমর্থক থাকতে পারবেন না মিছিলে। 10 জনের প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে স্মারকলিপি দিতে পারবেন। 65 ডেসিবেলের বেশি শব্দ হয় এরকম স্পিকার ব্যবহার করা যাবে না। মিছিল শেষের পর কোনো সভা করা যাবে না।
শর্ত মেনে বুধবার 6 নম্বর মুরলীধর সেন লেন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করে গেরুয়া শিবির। মিছিলে বিজেপি বিধায়কদের সঙ্গে পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল থেকে শাসক শিবিরকে একের পর এক তোপ দাগেন তিনি। আমরা উইথ ডকুমেন্ট তথ্য হাতে নিয়ে বলছি, সিও অফিস যা ইসিআইর আন্ডারে 7 লক্ষ বাতিল করার আবেদন করেছে তোলামূলের রহিম শেখেরা, 7 লক্ষ। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এর 6,90,000ই হিন্দু ভোটার। 26 বিধানসভা ভোটের আগে যে ভুতুড়ে ভোটার নিয়ে প্রতিবাদের সড়ক পদ্ম শিবির, সেই ভুতুড়ে ভোটার খুঁজতে খোদ ময়দানে নেমেছে শাসক দল। ভোটার তালিকা সংশোধনের দাবি প্রথম তোলে তৃণমূলে, যা নিয়ে সংসদে আলোচনা চেয়ে ভিতরে বাইরে বিক্ষোভে সামিল হয় তৃণমূল সহ ইন্ডিয়া জোট। এবার এই ইস্যুতে ভোট ব্যাংকে ধস নামার আশঙ্কায় পাল্টা সুর চড়াচ্ছে বিজেপি। তবে এই কৌশল বঙ্গ বিজেপির হাল ফেরাতে পারবে কিনা তা নিয়েও শুরু হয়েছে তরজা। কলকাতা টিভি। বিজেপি যখন হিন্দু মুসলিম যে বিভাজনের রাজনীতি শুরু করেছে, সেই রাজনীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিল ওয়াকফ সংশোধনী বিল, আজকে যার 8 ঘন্টা ধরে আলোচনা চলছে লোকসভায়, সেই সংক্রান্ত খবরে ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন পলিটিক্স, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ওয়াকফ সংশোধনী বিল, বিরোধীদের যে তুমুল আপত্তি, সেই আপত্তিকে উপেক্ষা করেই লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করে কেন্দ্র। প্রতিবাদে এককাট্টা বিরোধীরা। দেখব সেই খবর। গত বছর 8ই আগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করতেই তার প্রতিবাদে মুখর হয় ইন্ডিয়ার শরিক দলগুলি। বিরোধী দলগুলির চাপে বিল পেশ হলেও তা পর্যালোচনার লক্ষ্যে যৌথ সংসদীয় কমিটি গঠন করে কেন্দ্র। রাজ্যসভার 21 ও লোকসভার 10 মোট 31 জনের জেপিসি গঠিত হয়, যার চেয়ারম্যান হন বিজেপির সাংসদ জগদম্বিকা পাল। লোকসভার 10 জনের মধ্যে বিরোধী সদস্য মাত্র 3। স্বভাবতই জেপিসির বৈঠকেই বিরোধী মত দুর্মুশ করে বস্তুত একতরফাভাবে ফের বিলটি এদিন লোকসভায় পেশ করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বিল পেশ হতেই প্রতিবাদে সরব হন বিরোধীরা। তৃণমূল সদস্য সৌগত রায় বিলটি ফের যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি তোলেন সংসদে। Under Rule 77(2) of the Rules of Procedure, I propose that the Waqf Amendment Bill 2025 be recommitted for the purpose of eliciting further opinion thereon. বিতর্কে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। मान्यवर, मैं नहीं मानता इसमें कोई पॉइंट ऑफ ऑर्डर है और आपका ही आग्रह था कि कमिटी ज्वाइंट पार्लियामेंट्री कमेटी बने। अगर कमेटी ने कोई बदलाव ही नहीं करने हैं तो ये कांग्रेस जैसी कमेटियां नहीं, हमारी लोकतांत्रिक कमेटी है मान्यवर, जो दिमाग चलाती है। कांग्रेस के जमाने में कमेटियां होती थी जो थप्पा लगाती थी। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, ওয়াকফ বিল সংবিধানকেই আঘাত করেছে, সংখ্যালঘুদের নাগরিক অধিকার কেড়ে নিতে চায় এই বিল। इस बिल के द्वारा 4 इनके मूल उद्देश्य। पहला मूल उद्देश्य है कि संविधान को कमजोर करना, टू डाइल्यूट द कॉन्स्टिट्यूशन। इनका दूसरा उद्देश्य है भ्रम फैलाना, टू डिफेम द माइनॉरिटी कम्युनिटीज ऑफ इंडिया। इनका तीसरा उद्देश्य है टू डिवाइड द इंडियन सोसाइटी। বুধবার বিদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার চলতি অধিবেশন শেষ হবে, তাই তড়িঘড়ি ওয়াকফ বিল সংসদে পাশ করিয়ে নিতে অতি সক্রিয় হয়ে উঠেছে সরকার পক্ষ। বিরোধী ইন্ডিয়া একজোটে বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে। 8 ঘন্টা বিতর্কের শেষে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা টিভি। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেবো এবার আপনাদের। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি সেই সব দিন রাত্রি যখন ঘর বাড়ি সব ফেলে দিনের পর দিন, রাতের পর রাত রাস্তায় পড়ে থেকেছেন চাকরি প্রার্থী শিক্ষকরা। অন্যদিকে চাকরিরত 26,000 শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছে এবং সেই বিষয়েই আদালতে চলছিল মামলা। গত ফেব্রুয়ারিতেও চলেছে সেই মামলা। এবার সেই মামলার রায় বেরোনোর পালা। জাতির মেরুদণ্ড তৈরি হবে যাদের হাতে, শেষ আছে সব প্রতীক্ষারই। অবশেষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায় ঘোষণা হতে চলেছে, যার উপর নির্ভর করছে 26,000-এরও বেশি শিক্ষকের ভবিষ্যৎ।
এ নিয়ে আমরা কথা বলবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ, এর আগে আমরা দেখেছিলাম সিবিআই, রাজ্য সরকার এবং এসএসসি তিন পক্ষের বক্তব্য প্রায় ঘন্টা দুয়েক ধরে শুনেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, এবং তারপরে যেটা বলেছিলেন যে যোগ্য অযোগ্য বাছাই করা খুব সমস্যার, খুব কঠিন। এই যে মামলা যে রায় বেরোতে চলেছে, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে রায় হবে, কি মনে হচ্ছে? আইনজীবী মহল কি মনে করছে? দেখো অঙ্কুর, সুপ্রিম কোর্টে দীর্ঘদিন এই মামলার শুনানি চলেছে এবং কলকাতা হাইকোর্টে এই মামলায় কিন্তু বিচারপতি দেবাংশু বসাক গত 2024 সালের 22 এপ্রিল একটি রায়দান করেছিলেন। যে রায়দানে কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে এই যে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া তা কিন্তু তিনি বাতিল করে দিয়েছিলেন এবং সম্পূর্ণভাবে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করার নির্দেশ জারি করেছিলেন বিচারপতি দেবাংশু বসাক। সেক্ষেত্রে সেই রায় দিতে গিয়ে বিচারপতি যে বিষয়গুলি উল্লেখ করেছিলেন তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যে আদালতের কাছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা সঠিকভাবে তুলে ধরতে পারেনি বোর্ড বা সিবিআই কর্তৃপক্ষ, তাই সেই তালিকা সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করেছিলেন। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। সুপ্রিম কোর্টে এই মামলার দীর্ঘ শুনানি চলে। দীর্ঘ শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ দুটি বিষয়ের ওপর বিচার প্রক্রিয়া চালাবেন বলে জানিয়ে দিয়েছিলেন। বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ পরিষ্কার জানিয়েছিলেন যে আদালতের কাছে সিবিআই, বোর্ড বা অন্যান্য এই মামলার সঙ্গে সংযুক্ত যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি রয়েছে বা সিবিআই রয়েছে, প্রত্যেককে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে সেগ্রিগেট করে আদালতের কাছে জমা করতে হবে, নতুবা আদালত সম্পূর্ণ এই তালিকাকে বাতিল বলে ঘোষণা করতে বাধ্য থাকবে। তুমি জানো যে কলকাতা হাইকোর্টে যখন মামলা চলছিল 2022 সালের সেপ্টেম্বর মাসে সিবিআই আদালতকে জানিয়েছিল যে 8163 জন তালিকা তাদের কাছে এসছে, তারা ওএমআর শিট এখনো পর্যন্ত তদন্ত করছে, পরীক্ষা করছে, তারপরে তারা কলকাতা হাইকোর্টকে জানাবে। পরবর্তীকালে তার সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সিবিআই এর পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তালিকা, যোগ্য এবং অযোগ্যদের তালিকা জমা করতে পারেনি সিবিআই, এবং সেই তালিকা না পাওয়ায় এখন আইনজ্ঞ মহলের মতে যেহেতু সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলার শুনানির সময় যখন বিভিন্ন বিষয়গুলি উঠে আসে যে দীর্ঘদিন চাকরি করার পর তাদের যে চাকরির যে ভবিষ্যৎ, সেই চাকরি যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে প্রশ্ন উঠবে, তার কারণ সরকার তাদের নিয়োগপত্র দিয়েছিল, সেই নিয়োগপত্রের বেসিসেই তারা চাকরি পেয়েছে এবং সরকারিভাবে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া উচিত একজন সরকারি কর্মচারী হিসাবে সেই সুযোগ সুবিধা তারা পেয়েছেন, অর্থাৎ এমত অবস্থায় তাদের চাকরি বাতিল কখনোই সম্ভব নয়। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়েছিলেন তারা দুটি বিষয়ের ওপরে বিচার করবেন, এক, সম্পূর্ণ তালিকা তারা বাতিল বলে ঘোষণা করবেন, নতুবা যদি সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের তালিকা পৃথকভাবে জমা পড়ে তাহলে সেক্ষেত্রে যোগ্যদের তালিকাকে প্রাধান্য দিয়ে অযোগ্যদের বাদ দিয়ে সেই তালিকার যোগ্যদের চাকরিকে বহাল রাখার জন্য নির্দেশ জারি করবে সুপ্রিম কোর্ট। কিন্তু সিবিআই এর পক্ষ থেকে আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, যিনি দীর্ঘদিন ধরে এই মামলার সঙ্গে যুক্ত। কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। এই মামলার রায়ের ক্ষেত্রে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার একটা পর্যবেক্ষণ ছিল যেহেতু যোগ্য অযোগ্য বাছাই করা মুশকিল হয়ে যাচ্ছে, তারপর ওএমআর শিটেও কারচুপির একটা অভিযোগ ছিল, সেক্ষেত্রে এই 26,000 জনের চাকরি বাতিল বা রক্ষা, এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিচারপতিদের কাছে, কি মনে হয়? দেখুন, এই মামলার তো দীর্ঘ সময় শুনানি হয়েছে এবং মামলার বিষয়বস্তু খুব যে স্বল্প সময়ে বোঝানো সম্ভব সেটাও নয়, কিন্তু তারপরেও বলবো কতগুলো মূল বিচার্য বিষয় ছিল এবং প্রধান বিচারপতির প্রশ্ন একেবারে নির্দিষ্ট ছিল যে এই যে যোগ্য অযোগ্য, আমি খুব স্পেসিফিকলি বলতে হয় বৈধ অবৈধ চাকরি প্রাপকদের পৃথকীকরণ করা সম্ভব নাকি সম্ভব নয়, যদি সম্ভব হয় তাহলে কিভাবে সম্ভব।
কিন্তু আমি বলতে পারি স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা রাজ্য সরকার তারা কখনোই এই নির্দিষ্টভাবে বলতে পারেননি যে কিভাবে পৃথকীকরণ সম্ভব, বা ইভেন যারা মামলাকারীও ছিলেন, মানে যারা ওখানে এসএলপি দায়ের করেছিলেন, বিশেষ করে যাদের চাকরি চলে গেছিল, যারা নিজেদের বৈধ বলছেন তারা, বা যাদের নিজেদের অবৈধ বলছেন, উভয়ের ক্ষেত্রেই তারা নির্দিষ্টভাবে বলতে পারেননি। তার কারণ হচ্ছে তারা বলা সম্ভব ছিল না। তার কারণ যে আর্টিকেল 12 অথরিটি অর্থাৎ বোর্ড, এসএসসি এবং সরকার তারা যে তথ্য দিয়েছিলেন সেই তথ্যের মধ্যে বিস্তর গরমিল ছিল। এসএসসি একরকম তথ্য দিয়েছে, বোর্ড একরকম তথ্য দিয়েছে, আবার স্টেট আর একরকম তথ্য দিয়েছে। ফলে এই যে তথ্যের গরমিল রয়েছে, তথ্যের যে এই গরমিল থাকার জন্য এই তথ্য বিকৃত তথ্য আদালতের সামনে পেশ করার জন্য এই যে যোগ্য অযোগ্য, আমার অন্তত পক্ষে মনে হয়েছে যে এটা সঠিকভাবে সেটা দিতে পারছেন না। আশা করি কালকে রায় প্রদান হবে, আপনি আমি প্রত্যেকেই দেখতে পাবো কি রায় হবে। এটা তো আর প্রিজুম করা যায় না, ফলে আমরাও অপেক্ষা করছি যে কালকে রায়দান কি হবে। নিশ্চিতভাবে যদি পৃথকীকরণ সম্ভব হয় তাহলে নিশ্চিতভাবে পৃথকীকরণ করা যায়, কিন্তু আমি এটুকু বলতে পারি সেই দিশা কিন্তু কেউ দেখাতে পারেননি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম। আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, সেক্ষেত্রে আইনজীবীও এই মুহূর্তে কিন্তু সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না আদতে ভিত্তিটা কি হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এটা পরিষ্কার যে 26,000-এর যে চাকরির ভবিষ্যৎ, যারা চাকরি করছেন তাদের ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে আগামীকাল সুপ্রিম কোর্টের রায়ের ওপর। যদি সুপ্রিম কোর্ট এই রায় পরিষ্কারভাবে সম্পূর্ণ প্যানেলকে বাতিল বলে ঘোষণা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে। নতুবা যদি সুপ্রিম কোর্ট মনে করে যে তাদের কাছে যে তথ্য জমা পড়েছে সেখানে তার থেকে সুপ্রিম কোর্ট কিছু চাকরি, যোগ্য চাকরিদের আলাদা করে দেখে সেগ্রিগেট করে রাজ্য বা বোর্ডকে নির্দেশ দেবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু চাকরি বহাল থাকার সম্ভাবনা থেকে যাচ্ছে। অর্থাৎ এই সম্পূর্ণটাই নির্ভর করবে আগামীকাল সুপ্রিম কোর্টের রায়ের ওপর। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পলিটিক্স সোজা বলবো, সপাটে বলবো। আগামীকাল ঠিক একই সময়ে আবারও এরকমই কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।